তারা আবার পিছু ফিরে। তারা মৈত্রী ম্যানশনের গলি দিয়ে বের হতে লাগলো। অরুণিকা একবার পেছনে ফিরে তাকায়। মুহূর্তেই ভয়ে তার শরীর কেঁপে ওঠে। সে শক্ত করে কারো হাত চেপে ধরে। আহনাফ অরুণিকার হাতের স্পর্শ পেয়ে খুব অধিকার নিয়ে অরুণিকাকে নিজের কাছে টেনে আনে। বাকি পথ আহনাফের বাহুতেই নিজেকে আবদ্ধ রেখেছে সে। আহনাফের প্রতিটি শ্বাস প্রশ্বাস সে অনুভব করেছে। এই প্রথম সে কাউকে অনুভব করছে। অরুণিকা বুঝতে পারছে না ওই অনুভূতিটা এত প্রশান্তির কেন। 2 মাস পর ছজন অরুণিকার সাথে কলকাতায় পৌঁছালো। দুদিনের মধ্যেই ইমন আর মাউসিয়াতের বিয়ের অনুষ্ঠান শেষ হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তাদের ফেরার আগের দিন তাহমিদ একাই তাদের পুরনো মহল্লায় গেল। মহল্লার গলিতে ঢুকতে কেমন যেন তার হাত পা কাঁপছিল। যাকে দেখার জন্য সে এই মহল্লায় যাচ্ছে সে তো এখানে নেই। সে তো তার স্বামীর ঘরে থাকবে। এতদিনে হয়তো কয়েক সন্তানের মাও হয়ে গেছে, তবুও কেন তার হাত পা কাঁপছে। তাহমিদ মহল্লায় ঢুকেই তাদের পুরনো বাড়িটার দিকে তাকালো। গ্রিলের ফাঁকে হাত দিয়ে তার শতাব্দীর গ্রিল ধরে দাঁড়িয়ে থাকাটা মনে পড়ে গেল। আনমনে হাসলো তাহমিদ। সামনের বাড়িটার দিকে তাকিয়ে পা বাড়াতেই সে থমকে গেল। বারান্দায় বসে থাকা মানুষটিকে দেখে তার শরীরের পুরো শক্তি যেন হারিয়ে গেল। মুহূর্তে সে দৌড়ে মানুষটার দিকে এগিয়ে গেল। তার হাতটা আলতো স্পর্শ করে বলল, শতাব্দী। মৃদুবালা পুরুষালী কণ্ঠ শুনে ভেতর থেকে বেরিয়ে এলেন। তাহমিদকে দেখে তিনি ছলছল চোখে তাকিয়ে গলা ছেড়ে বলেন, কই তুমি? দেখো কে এসেছে। মাস্টারমশাইও বের হয়ে তাহমিদকে দেখে জাপটে জড়িয়ে ধরেন। সৃজা পর্দার আড়ালে দাঁড়িয়ে তাহমিদকে দেখে মুখ গুজে কেঁদে উঠে। তাহমিদ মাস্টারমশাইকে ছেড়ে আবার শতাব্দীর পাশে এসে বসলো। শতাব্দী ক্লান্ত দৃষ্টিতে তাহমিদ দিকের দিকে তাকিয়ে আছে। এ চোখে অভিমান আর অভিযোগের পাহাড় জমেছে। তাহমিদ আজ সব বাধা ধুলোয় মিশে শতাব্দীর হাত আঁকড়ে ধরে শুধু সেই অভিযোগে ভরা চোখ দুটোর দিকে তাকিয়ে আছে। বিয়ের পর থেকে বিরাজ কুমারের সাথে শতাব্দীর সম্পর্কটা ভালো যাচ্ছিল না। শতাব্দী বিচার বিবেচনা না করে স্বামীকে তার পুরনো ভালোবাসার কথা জানিয়ে দেয়। কিন্তু বিরাজ কুমারের মানসিকতা অত ভালো ছিল না। সে এরপর থেকে শতাব্দীর কাছ থেকে দূরত্ব রাখা শুরু করে দেয়। বিয়ের কয়েক মাস পর সে দেশদ্রোহীদের হাতে শহীদ হয়। কিন্তু বিরাজ কুমারের মা কুসংস্কারে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন শতাব্দী অলক্ষণে, তাই তার ছেলে অল্প বয়সে মারা গেছে। এরপর থেকে তিনি শতাব্দীকে ঘরে বন্দি রাখেন। শতাব্দীর বাবা মার সাথেও তাকে দেখা করতে দিতেন না। তবে এ নিয়ে শতাব্দীর খুব একটা অভিযোগও ছিল না, বরং একাকিত্বকেই সে মেনে নিয়েছিল। প্রায় 2 বছর পর শতাব্দীর মানসিক বিকার ঘটে। প্রথম প্রথম তার কথাবার্তা অস্বাভাবিক হয়ে ওঠে। তারপর মাঝে মাঝে রাতে বা দিনে অস্বাভাবিক আচরণ করে বসে। শতাব্দীর এই আচরণের পর তাকে বাবার বাসায় পাঠিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে শতাব্দী শারীরিক প্রতিবন্ধী হয়ে যায়। তার স্নায়ু দুর্বল হয়ে পড়ে আর প্যারালাইজড হয়ে যায়। এর মধ্যে একবার সে ব্রেন স্ট্রোকও করেছিল। সৃষ্টিকর্তার দয়ায় সে লাইফ সাপোর্ট থেকে বেঁচে এসেছিল। এখন সে পুরোপুরি পঙ্গু। হুইলচেয়ারই তার ভরসা। কথাও ঠিকভাবে বলতে পারে না। কি বলে তা সহজে বোঝাও যায় না, তবে সে সবার কথাই বুঝতে পারে। মাস্টার মশাই শতাব্দীর সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাহমিদকে জানান। সব শুনে তাহমিদের মনের সব শক্তি যেন ধপ করেই নিভে গেল। 4 বছর সে এই আশা নিয়েছিল যে তার চন্দ্রিমা সুখে আছে, অথচ সে এতদিন সম্পূর্ণ মিথ্যে আশায় বেঁচেছিল। শতাব্দী তাকে ছাড়া কখনোই ভালো ছিল না। তাহমিদ শতাব্দীর হাতটা শক্ত করে ধরে বলল, আমি কি এই হাতটা ছেড়ে দিয়ে খুব ভুল করে ফেলেছিলাম? আমার অনুভূতি তো এই সমাজের কাছে পঙ্গু ছিল, কিন্তু এই সমাজ বিনিময়ে কি দিয়েছে? শতাব্দীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মৃদুবালা তাহমিদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমার মেয়ের পছন্দ কখনোই খারাপ ছিল না, শুধু ভুল সমাজে তোমাদের পরিচয় হয়েছিল। তাহমিদ দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। মাস্টার মশাই বললেন, চলে যাবে বাবা? হ্যাঁ, কাল দেশে ফিরবো। ইমন আর মাউসিয়াতের বিয়ের জন্য এসেছিলাম। দেশে অনেক সমস্যার মধ্যে আছি। তাছাড়া বিয়েটা তাড়াহুড়োর মধ্যে হয়েছে। বাকিরা কেমন আছে? সৃজা হুট করেই পর্দার আড়াল থেকে বেরিয়ে এসে বলে। অরুণিকা কেমন আছে দাদা? তাহমিদ মুচকি হেসে বলল, আমি বিকেলে ওকে নিয়ে আবার আসবো, তারপর না হয় ওর সাথে গল্প করে সব জেনে নেবে। অরুণিকা তোমাদের কথা এখনো বলে, স্পেশালি ওর সতু আপুর কথা। শতাব্দীর বুক ফেটে কান্না এলো, কিন্তু সে শব্দ করে বলতে পারছে না যে এত বছর সে শুধু এক নজর তার ছোট্ট সখী আর তার মিষ্টি মশাইকে দেখার অপেক্ষায় ছিল। তাহমিদ যাওয়ার আগে শতাব্দীর হাত ধরে বলে। আমি আবার আসবো। তাহমিদ মহল্লা থেকে বেরিয়ে সোজা রিক্সা নিল। পকেটে একটা সানগ্লাস ছিল, ওটা চোখে পড়ে না।
পকেট থেকে মাস্ক বের করে ওটাও মুখে লাগালো। নিজের হাঁটু খামচে ধরে শক্ত হয়ে বসে আছে সে। কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছে না। চোখ দিয়ে দর দর করে অশ্রু গড়াচ্ছে। অর্ধেক রাস্তায় নেমে রিক্সা ভাড়া মিটিয়ে সে গাছের নিচে চলে গেল, যেখানে সে আগে মিষ্টি বিক্রির পর এসে বসতো। তার সাথে সঙ্গ দিত শতাব্দী। তাহমিদ গাছের নিচে এসে ধপ করে বসে পড়ে, মুখ থেকে মাস্কটা টেনে ফেলে দেয়। তারপর গলায় আটকে থাকা সব শব্দ যেন বেরিয়ে এলো। আজ অনেক বছর পর সে শব্দ করে কাঁদছে। মনের সব আক্ষেপ হতাশা তার ফুপিয়ে ওঠা শব্দের সাথে আকাশ বাতাস আন্দোলিত করছে। আজ খোলা হাওয়ায় তার ভালোবাসার সাক্ষী হয়ে গেছে। অনেক তো নিজের ভালোবাসাকে শুধু দীর্ঘশ্বাস ফেলে মনের ভেতর চাপিয়ে রেখেছে। অনেক তো সব অনুভূতিগুলোকে চার দেয়ালের ভেতর আটকে রেখেছিল, আর সব অশ্রুকণা বৃষ্টির পানির সাথে ধুয়ে দিয়েছে। কখনো বা ওয়াশরুমের কল ছেড়ে দিয়ে আড়াল করেছে, কিন্তু আজ সে আড়াল করতে পারছে না। পুরুষ মানুষের অশ্রু জমানোর গল্পগুলো অনেক ভারী আর গভীর। এই গভীরতা একবার প্রকাশ পেলে পুরো মুহূর্ত থমকে যায়। ঠিক এই মুহূর্তটাও তাহমিদের জন্য থমকে গেছে। পরিবেশটা আজ অত বিষণ্ণ যেন আজ প্রকৃতিও কাঁদতে চাইছে, কিন্তু সব কান্না দৃশ্যমান হয় না। তাহমিদের মনে জমানো আক্ষেপগুলো প্রকৃতি চুষে নিয়েছে, তাই সেও মিনিট সেকেন্ডের মধ্যে নিজেকে হালকা করে উঠে দাঁড়িয়েছে। তাহমিদ পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে নিল। এবার সে সামনের রাস্তায় পা বাড়ালো আর ধীরে ধীরে পায়ের গতি বাড়াতে লাগলো। রোদের তাপে সে যত দ্রুত সম্ভব হাঁটছে। আজ সবাই এটাই জানবে তার চোখের ক্লান্তি শুধু বহু পথ হেঁটে আসার জন্যই এসেছে। কেউ এটা জানবে না তার মনটা আজ কি পরিমাণ আঘাত পেয়েছে। তাহমিদকে দেখে আহনাব তার দিকে এগিয়ে এসে বলে, কিরে, চোখ মুখের এই অবস্থা কেন? রাস্তায় জ্যাম ছিল তাই হেঁটে এসেছি। ডাক্তার তোকে বেশি হাঁটাহাঁটি করতে নিষেধ করেছে, ভুলে গেছিস? হেঁটে এসেছিস কেন? বাইক রাইডার নিয়ে চলে আসতি। বাদ দে, এসেই তো গেছি। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে তাহমিদ ভেতরে চলে গেল, আর আরাফ তাহমিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বিকেলে তাহমিদ অরুণিকাকে বলে, চলো পুরনো মহল্লা থেকে ঘুরে আসি। তাহমিদের কথায় বাকিরাও যাওয়ার আগ্রহ দেখালো। এমনিতে আরাফ কলকাতায় এসে একবার সায়ন্তিনীর মা আর ভাইয়ের সাথে দেখা করে এসেছে। সায়ন এখন কলেজে উঠেছে, সে নিজে টিউশন করিয়ে টাকা আয় করতে পারছে। ভালো একটা বাসাও নিয়েছে, বলা যায় তারা এখন এক প্রকার ভালোই আছে। এদিকে বিকেলে সবার সাথে মাউসিয়া তো শতাব্দীর বাড়িতে গেল। সে আগে অনেকবার শতাব্দীকে ফোন দিয়েছিল, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। শতাব্দীর বাড়িতে এসেও তারা খোঁজ নিয়েছিল, কিন্তু তারাও কিছু জানায়নি। আর মাউসিয়াতের সাথে শতাব্দীর বাবা মার তেমন কোনো ভালো যোগাযোগ ছিল না। ইমনদের মাধ্যমে মাউসিয়াতের সাথে শতাব্দীর পরিচয় হয়েছিল। পারিবারিক কোনো ঘনিষ্ঠতা ছিল না, তাই তারা মাউসিয়াতকে শতাব্দীর ব্যাপারে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি। তারা সবাই শতাব্দীকে দেখে থমকে গেল। এদিকে আরাফ তাহমিদের দিকে তাকিয়ে আছে। তাহমিদের মুখে ভাব স্বাভাবিক দেখে সে সবটা বুঝে নিল। যে সকালে হেঁটে আসার জন্য তাহমিদকে বিধ্বস্ত দেখায়নি, বরং সে নিজের দুর্বলতা আড়াল করার জন্য রোদে পুড়ে হেঁটে এসেছে। এদিকে অরুণিকা শতাব্দীর হাত ধরে বসে আছে। সে কোনোভাবেই শতাব্দীকে ফেলে যাবে না। রাত হয়ে আসছে, কালকেই তাদের ফ্লাইট। সুরাইয়া, ডুমুর আর বাকি মহিলা প্রতিবেশী যারা অরুণিকাকে ছোট থেকে চিনত, তারা সবাই অরুণিকাকে সান্ত্বনা দিচ্ছে। বাইরে আহনাফ আর তাহমিদ দাঁড়িয়ে আছে। বাকিরা মহল্লার গলির সামনে চলে এসেছে। আহনাফ বাইরে থেকেই বলল, অরু, চলো, দেরি হয়ে যাচ্ছে। অরুণিকা ফুপিয়ে কেঁদে উঠল। শতাব্দীর হাত ছেড়ে দিয়ে সে তাহমিদের কাছে এসে হুট করে বলে ফেলল, তাহমিদ, তুমি কি আমার শতু আপুকে বিয়ে করবে? অরুণিকার কথা যাদের কানে পৌঁছেছে তারা সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাহমিদের দিকে তাকিয়ে আছে। আর তাহমিদ তাকিয়ে আছে মাস্টার মশাইয়ের দিকে। মাস্টার মশাইয়ের এখন অনেক বয়স হয়েছে, চুল পড়ে গেছে, মুখের মধ্যে ক্লান্তির রেখা ফুটে উঠেছে। মাস্টার মশাইয়ের মুখের ভাব দেখেই তাহমিদ বুঝে ফেলেছে তার সম্মানের কাছে শতাব্দীর অনুভূতির কোনো মূল্য নেই। সে একজন বাবাকে তার মেয়ের অনুভূতির জন্য হারতে দেবে না। তাহমিদ অরুণিকার হাত ছাড়িয়ে নিয়ে বলে, এটা অসম্ভব। আমাদের ধর্ম আলাদা, আমাদের অনুশাসন আলাদা। একজনের অনুভূতির জন্য এত বড় নিয়মের বিশৃঙ্খলা ঘটানো উচিত হবে না। তাহমিদ এই কথা বলে বেরিয়ে গেল। অরুণিকা হাত মুঠো করে বলল, তোমরা সবাই কঠিন হৃদয়ের মানুষ, তোমাদের মানুষ বলাই উচিত না। আহনাফ অরুণিকার হাত ধরে তাকে নিচে নামালো। অরুণিকা পুরো গাড়িতে কারোর সাথে কোনো কথা বলেনি। পুরো রাত সে কেঁদেছে। আর আরাফকে জিজ্ঞেস করেছে কেন শতাব্দী তার ভাবি হতে পারে না। আরাফ শুধু চুপ করে বসেছিল। তাহমিদ যেখানে কোনো উত্তর দিচ্ছে না, সেখানে সে আর কি বলবে। রাত দুটোয় আহনাফ আর আরাফ তাহমিদের খোঁজে ছাদে ওঠে।
দেখলো সে আগে থেকেই সেখানে তুর্যের সাথে বসে আছে। তুর্য তাদের দেখে বলে, আয় আয়, সব দেবদেশ মিলে একসাথে মিটিং করে। তারপর সে আহনাফকে উদ্দেশ্য করে বলে। তুই আপাতত দেবদেশের কাতারে পড়ছিস না। আহনাফ বলল, বিয়ে হলে দেবদাস থেকে প্রমোশন নিয়ে নেব। আপাতত দেবদাসই থাকি। পারুর মনে তো আমার জন্য কোনো জায়গাই নেই। পৃথিবীর সবাইকে নিয়ে এসে ভাববে, শুধু আমার শরীরে মরিচা ধরাবে। এদিকে আরাফ তাহমিদের মুখের দিকে তাকিয়ে রইল। কোনো পরিবেশে তাহমিদকে নাড়া দিচ্ছে না, কেমন যেন জড় পদার্থ হয়ে গেছে। আরাফ এবার তাহমিদকে উদ্দেশ্য করে বলে, তুই চাইলে শতাব্দীকে মেনে নিতে পারিস, কারণ ওর বাবা মা হয়তো এখন এ সম্পর্কে কোনো বাধা দেবে না। তাহমিদ ভ্রু কুঁচকে বলল। কেন বাধা দেবে না? তুর্য বলল, বাধা দেওয়ার মতো কী বা আছে? আর তুই যদি এখন ওকে ভালোবাসিস, এই অবস্থায় ওর সাথে নিজেকে মানিয়ে নিতে পারিস, তাহলে বসে থাকিস না। তাহমিদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোদের সবার কাছে এটাই মনে হচ্ছে শতাব্দী শারীরিকভাবে অসুস্থ, তাই ওর বাবা মা আমার সাথে বিয়ে হলে কোনো আমত করবেন না, তাই তো? শোন, কোনো সন্তান তার বাবা মার কাছে অসুস্থ হয় না। আমি মাস্টার মশাইয়ের চোখে কষ্ট দেখেছি, শতাব্দীকে হারানোর কষ্ট। তার চোখে আমি নিজের ভুল সিদ্ধান্তের অনুশোচনা দেখেছি। আমি একজন বাবাকে আরেকবার হেরে যেতে দেব না। আমি শতাব্দীকে নিয়ে কি অনুভব করি এটা আমি কাউকে প্রকাশ করতে ইচ্ছুক নই, কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। আর যাকে আমি সুস্থ অবস্থায় কাছে টেনে নিতে পারিনি, তাকে অসুস্থ অবস্থায় বিয়ে করে তাকে সবার সামনে দয়া দেখাতে পারবো না। শতাব্দী আমাকে বিয়ে করলে আমার ধর্ম মেনে নেবে, আর এটা মাস্টার মশাই চান না। কিন্তু এখন হয়তো সমাজের অনেকেই তাকে বলবে বিয়ে হচ্ছে, এটাই অনেক। যেই ধর্মেই যাক, কোনো বাধা নেই। আমার শতাব্দী এত অসহায় হয়নি যে তাকে আমি দয়া করে বিয়ে করব। ওর জন্ম পরিচয় পরিবর্তন করে দেব, ও আমার কাছে আগের মতোই থাকবে। তুর্য বলল, তুই কি করতে চাইছিস তাহলে? শতাব্দীকে একে ফেলে চলে যাবে? আমার ওকে নিয়ে যাওয়ার মতো কোনো অধিকার নেই, আর আমি সেই অধিকার অর্জনের চেষ্টাও করব না। আমি শুধু এতটুকু জানি শতাব্দীর বাবা মার তাকে নিয়ে একটা স্বপ্ন আছে। তারা যতদিন বেঁচে আছে আমি তাদের স্বপ্ন ধ্বংস করতে পারবো না। কেমন স্বপ্ন? ধর, তোরার উপমার একটা মেয়ে হলো, তোরা আদর দিয়ে মেয়েটাকে বড় করলে, তার বিয়ে নিয়ে স্বপ্ন দেখলি, মেয়েটা একদিন অন্য ধর্মের এক ছেলেকে ভালোবেসে ফেললো। এটা তুই কখনো মেনে নিতে পারবি না তুর্য। তোর মেয়ের কোনো ত্রুটি থাকলে তুই পারবি না, সমাজ তোকে বলবে বিয়ে দিতে পারলেই মুক্তি। তোর তখন বুকটা ফেটে যাবে, এতটা অসহায় লাগবে তুই অশ্রু লুকানোর জায়গা পাবি না। এরপর তুই মেয়ের খুশির জন্য যাকে সুস্থ অবস্থায় সেই ছেলের সাথে বিয়ে দিসনি, তাকে অসুস্থ অবস্থায় সেই ছেলের হাতে ধরিয়ে দিয়ে সমাজের কাছে হেরে যাবি। একজন বাবা এই হার নিয়ে কখনোই শান্তিতে বাঁচতে পারবে না, কারণ সবকিছুর ঊর্ধ্বে ধর্ম। আর মাস্টার মশাই এটাই চান, তার মেয়ে তার ধর্ম নিয়েই মরুক, এটা ওনার অধিকার। যতদিন ওনারা বেঁচে আছেন এই কষ্টটা নিয়ে আমি ওদের মরতে দেব না। আমি পারবো না এটা। আহনাফ বলল। তাহলে তুই শতাব্দীকে এই অবস্থায় রেখে দেশে যেতে পারবি? তাহমিদ উত্তরে মলিন হাসলো। তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। পরের দিন তারা 6 জন এয়ারপোর্টে চলে এলো। মাউসিয়া তোর বাবা মার সাথে আলাদাভাবে আসছে। পুরো রাস্তা মেয়েটা কেঁদে কেটে অস্থির। বিয়ে করে স্বামীর বাড়ি যাচ্ছে, তাও আবার ভিন দেশে। কান্না করাটাই তো স্বাভাবিক, যখন তখন ছুটে আসার সুযোগ তো আর পাবে না। তারা সব ফর্মালিটি পূরণ করতেই দেখলো মাস্টার মশাই আর মৃত্যুবালা শতাব্দীকে নিয়ে এয়ারপোর্টে এসেছে। অনিকা শতাব্দীকে দেখে দৌড়ে গেল। তাহমিদ মাস্টার মশাইকে দেখে অবাক হলো। বাকিরাও যথেষ্ট অবাক হয়েছে। তার হাতে একটা লাগেজও আছে। মূলত লাগেজ দেখেই সবার এত অবাক হওয়া। অনিকা শতাব্দীর হাত ধরে বলে, সতু আপু, তোমাকেও আমি আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু দেখো সবাই চুপ করে আছে। সবাই এক একটা গাছ, সব বোঝে কিন্তু কোনো নরম নেই। এরা সবাই পাথর। মাস্টার মশাই অনিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এই বাবাটা এত পাথর না যে তার মেয়ের কষ্ট বুঝবে না। আমি আমার মেয়েকে তার সুখীর কাছে আলাদা করতে পারবো না। তাহমিদ ধীর পায়ে মাস্টার মশাইয়ের দিকে এগিয়ে এলো। মাস্টার মশাই তাহমিদের সামনে হাত জোর করে বলেন, আমি হেরে গেছি বাবা, আমি শতাব্দীকে নিয়ে যাব তোমার সাথে। তাহমিদ মাস্টার মশাইয়ের হাত ধরে বলে, এভাবে বলবেন না মাস্টার মশাই, এভাবে কেন বলছেন আপনি? মৃত্যুবালা বলেন, মেয়েটা তোমাদের দেখে কত বছর পর হেসেছে। আমার মেয়েটা তো কথা বলতে পারে না। ও তো ওর মনের কথাগুলো আমাদের জানাতে পারছে না, কিন্তু ওর চোখগুলো সব বুঝিয়ে দিয়েছে। আমরা তো অসহায় হয়ে গেছি। মেয়ের খুশির জন্য আমরা সব করতে পারবো, সব মেনে নেব। ওকে কি তোমাদের সাথে নিয়ে যাবে? কোনো দাবি থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না,
শুধু শান্তিতে বলবো মেয়েটা ভালোই আছে তার প্রিয় মানুষগুলোর সাথে। তাহমিদ এবার হাঁটু গেড়ে শতাব্দীর সামনে বসে। তারপর আর তার হাত ধরে মাস্টার মশাইয়ের দিকে তাকিয়ে বলল, শতাব্দী আপনাদের মেয়ে, ওর খুশির জন্য আপনারা সব পারছেন। আমি কি আপনাদের খুশির জন্য একটা দায়িত্ব নিতে পারবো না? আমার কাছে আপনারা অনেক গুরুত্বপূর্ণ মানুষ। যখন আমাদের কোনো অস্তিত্বই ছিল না, তখন আপনারাই আমাদের হাত ধরেছেন। আমাদের স্কুলে ভর্তি, আমাদের জন্য কাজের ব্যবস্থা, আমাদের বিপদ আপদ, অরুণিকার কেস, আমার অ্যাক্সিডেন্ট, সব ব্যাপারে আপনারা আমার পাশে ছিলেন। অনেকের কাছে মানুষ এত কিছু করে না, আর আমি তো আপনাদের কাছের মানুষই মনে করি। তাহমিদ মাস্টার মশাইয়ের সামনে দাঁড়িয়ে বলে, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি শতাব্দীকে আমার বন্ধুর জায়গাটা দিতে চাই। অরুণিকার সতু আপুকে ওর সখী করে নিয়ে যেতে চায়। আপনারা যখন চাইবেন শতাব্দীকে দেখতে আসবেন, শতাব্দীকে নিয়ে যেতেও পারবেন, কোনো দাবি দেওয়া থাকবে না। অরুণিকা শতাব্দীর হাত ধরে বলে, আমার সতু আপু তার ছোট সখীর সাথে থাকবে। আপু জানো, আমার রুমটা অনেক বড়, আমরা দুজন একসাথে সেখানে থাকবো। আমি তোমার অনেক যত্ন নিব। তুমি ছোটবেলায় যেভাবে আমার খেয়াল রেখেছো, ঠিক সেভাবেই আমি তোমার খেয়াল রাখবো। দেখবে তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তাহমিদ এবার শতাব্দীর হাত ধরে বলল, সব সম্পর্কের নাম হয় না, কিছু সম্পর্ক নাম ছাড়াও অনেক সুন্দর হয়, আর তা গভীরতার মনে লালন করতে জানতে হয়। প্রয়োজন শুধু একটু সম্মান আর ভালোবাসার। আমি শতাব্দীর ইচ্ছা অনিচ্ছা, ধর্ম অনুশাসন, আদর্শ সবকিছুকে অনেক সম্মান করি। আমাদের সমাজে অনেক সম্পর্কের নাম আছে, কিন্তু সেই সম্পর্কে কোনো সম্মান নেই। আর যেখানে সম্মান থাকে, সেখানে আর কিছুর প্রয়োজন হয় না। বাকি সব শৃঙ্খল এমনিতে সৃষ্টি হয়ে যায়। আমি বা আমার কেউ আমাদের সীমা লঙ্ঘন করবো না। আমরা অনুরিকার দায়িত্বটা যেভাবে পালন করছি, কোনো নাম ছাড়া, কোনো সম্পর্ক ছাড়া, ঠিক সেভাবেই শতাব্দীর দায়িত্বটা আমি নেওয়ার জন্য প্রস্তুত। ওর সন্তুষ্টি যদি আমাদের সাথে থাকাই হয়, তাহলে সেটাই হবে, কিন্তু বারবার ওর সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার বাবা মার হাতেই থাকবে। মাউসিয়াত মুচকি হেসে শতাব্দীর পাশে বসে বলে, আসলে আরণিকা একটা দায়িত্বের নাম। একটা ছোট্ট আরণিকা তার 6জন পুরুষকে এত বড় করে তুলছে যে তারা সব পরিস্থিতির জন্য এখন প্রস্তুত। তারা সব শৃঙ্খলের ঊর্ধ্বে, আর তা একমাত্র আরণিকার দ্বারাই সম্ভব হয়েছে। আজ তার 6 পুরুষ তার জন্য মানসিকভাবে শক্ত হয়েছে, নিজেদের সংযমে রাখতে শিখেছে। অরুণিকা হেসে বলল, আমি আছি বলেই তো এত কিছু সম্ভব হয়েছে। আমি মানুষটাই খুব স্পেশাল। আহনাফ তুর্যের কানে ফিস ফিস করে বলে। সবকিছুই স্পেশাল, কিন্তু বুদ্ধিটাই। তুর্য আহনাফকে থামিয়ে দিয়ে বলে ওঠে। মরিচে ধরা। আহনাফ আর তুর্য উভয়ের মাথা নেড়ে একে অপরের মতকে সম্মতি দিল। অরুণিকা বাঁকা চোখে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ যে তাকে নিয়ে কিছু বলেছে তা সে বুঝতে পেরেছে। সে মনে মনে বলে, আগে বাসায় চলো, তারপর বুঝবে অবহেলা কাকে বলে, কত প্রকার ও কি কি। টিকিট না পাওয়ায় শতাব্দী বাকিদের সাথে বাংলাদেশ যেতে পারলো না। পরের টিকিটের জন্য তাহমিদ নিজেও তার টিকিট ক্যান্সেল করলো। অরুণিকাও শতাব্দীর সাথে যাওয়ার জন্য বায়না ধরলো, কিন্তু মাউসিয়াতকেও তো বরণ করে নিতে হবে। বাসায় অরুণিকা ছাড়া তো আর কোনো মেয়েও নেই। বোমাও তো তার বাবার বাড়ি চলে গেছে, তাই অরুণিকা বাধ্য হয়ে চলে গেল। এদিকে আরও 7 ঘন্টা পর তাদের ফ্লাইট। তাহমিদ সেই সময়টা কাটানোর জন্য শতাব্দীকে নিয়ে আবার মহল্লায় ফিরল। সৃজা বোনকে দেখে অনেক খুশি হলো। 4 ঘন্টা সে বোনের পাশে বসে গল্প করলো। তাহমিদ পুরো সময়টা 2 বোনের গল্প দেখে কাটিয়ে দিল। 1 ঘন্টা হাতে নিয়ে তারা আবার এয়ারপোর্টে গেল। এবার মাস্টার মশাই, মিজুবালা আর সৃজাও সাথে এসেছে। সৃজা যাওয়ার আগে তাহমিদের হাত ধরে বলে, দাদা, আমার দিদিকে তোমার ভরসায় পাঠাচ্ছি কিন্তু। তাহমিদ মুচকি হেসে বলল, ইনশাল্লাহ আমি তোমার ভরসা রক্ষা করব। শতাব্দীকে সিটে বসানো হলো। সে হাতটা নাড়াতে পারছে না, কিন্তু তার খুব ইচ্ছে করছে তাহমিদের হাতটা ধরতে। তার মনের ভাষাগুলো তো ধ্বনি খুঁজে পাচ্ছে না, তাহলে তো তাহমিদের কাছে কিভাবে পৌঁছাবে? তবে কিছু মনের ভাব ভাষাকেও হার মানিয়ে ফেলে। তাই হয়তো কোনো আবদার না শুনে তাহমিদ নিজের আর শতাব্দীর সিট বেল্ট বেঁধে দেওয়ার পর তার হাতটা ধরল। শতাব্দীর চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তাহমিদ তার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি প্রতিদিন ভিডিও কলে বাবা মার সাথে কথা বলবো। লম্বা ছুটি পেলে কলকাতা আসবো। মাউসিয়া তো তোমার সাথে মাঝে মাঝে আসবে। দুটো আলাদা দেশ, তবুও মাত্র কয়েক ঘন্টার পথ। তুমি শুধু ধৈর্য ধরবে, তখন এই কয়েক ঘন্টার পথও কম মনে হবে। শতাব্দী মনে মনে বলল, মিষ্টি মশাই, তোমাকে কবে যে আবার এই নামে ডাকবো? তুমি এত মিষ্টি কেন বলো না মিষ্টি মশাই?
তুমি সারা জীবন আমার মিষ্টি মশাই হয়েই থাকবে। এদিকে আজ উপমার চাকরির প্রথম দিন। সে ভালো একটা কোম্পানিতে বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন। প্রথম দিন